আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গতকাল ভোরের দিকে এই হামলাটি কাস্পিয়ান সাগরে সংঘটিত হয়। দেখুন, কোনো লুকোচুরির হামলা নয়, প্রকাশ্যে এই হামলার দায় দায়িত্ব স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি। কাস্পিয়ান সাগরে তারা দূরপাল্লার সফল অভিযান চালিয়েছে, এমনটা তিনি দাবি করেন। ইউক্রেনের দাবি যে এই জাহাজটিতে হামলা করা হয়েছে, সেই জাহাজটি দিয়ে ইরান রাশিয়ার কাছে সামরিক সরঞ্জাম, বিশেষ করে ড্রোন এবং বিভিন্ন ধরনের যে মিসাইল রয়েছে তা পরিবহনের কাজে যুক্ত ছিল। রাশিয়া ও ইরানের মধ্যকার সামরিক সহযোগিতা এবং অস্ত্র সরবরাহের লাইন ব্যাহত করতেই ইউক্রেন এই কৌশলগত হামলা চালিয়েছে, এমনটা দাবি করেছে ইউক্রেন। ইরানের দেওয়া তথ্য অনুসারে যেমনটা জানা যায়, এই হামলাটি ঘটেছিল কাস্পিয়ান সাগরে অবস্থিত রাশিয়ার যে দাগেস্তান প্রজাতন্ত্রের যে কাস্পিংস বন্দর এবং যে অ্যাস্ট্রাখান অঞ্চল রয়েছে তার পোর্ট আলিয়ার সংলগ্ন এলাকায়। এই হামলায় ইরানের একজন নাবিক নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। এই হামলাটিকে আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী হিসাবে এই ঘটনার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার রাগাচি। ইরানের পক্ষ থেকে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে এবং আন্তর্জাতিকভাবেও এই ইস্যুটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, যেখানে ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ইসরায়েলের প্ররোচনায় সুপরিকল্পিতভাবে ইউক্রেন ইরানের বিরুদ্ধে ইউরোপকে এই যুদ্ধে আনার জন্য এই হামলা করেছে। এখন প্রশ্ন হলো, ইরানের জাহাজে যদি ইউক্রেন হামলা করে তাহলে এই যুদ্ধে ইউরোপকে আনার প্ররোচনা কি করে হয়? সামরিক বিশেষজ্ঞরা এক্ষেত্রে বলছেন, ইউক্রেন মূলত ইরান ইউরোপের জন্য যে হুমকি, এমন পরিস্থিতি ইউরোপের দেশগুলোকে বোঝাতে চায়। দেখুন, এখন ইউক্রেন সরাসরি হামলা করেছে ইরানের জাহাজে। ইরান যদি পাল্টা হামলা এখন করে ইউক্রেনের জাহাজে, ইউক্রেনের কোনো বন্দর নগরীতে, যার সক্ষমতা ইরানের রয়েছে, তাহলে কিন্তু এই হামলার বিষয়টি ইউরোপের বিরুদ্ধে হামলা হিসাবে আন্তর্জাতিকভাবে একটি বড় ইস্যু করে ইউক্রেন দাঁড় করাতে পারবে এবং ইউরোপের দেশগুলোর অন্যান্য বন্দরে একই ধরনের হামলা হতে পারে, এই আশঙ্কাও তারা তৈরি করতে পারবে। যে বিষয়গুলো বলতে পারেন পরোক্ষভাবে এই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের হয়ে ইউরোপের অংশগ্রহণের যে বিষয়টা রয়েছে সেটা কিছুটা হলেও ত্বরান্বিত করতে পারে। যদিও এই হামলাটি সরাসরি ইউক্রেন করেছে এবং নিজের দায় দায়িত্ব স্বীকার করেছে, তবে এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর সরাসরি সহযোগিতা রয়েছে, এমনটা দাবি করছে ইরান। যেমন প্রায় ১,৫০০ কিলোমিটার দূরে কাস্পিয়ান সাগরে চলমান অবস্থায় ইরানের জাহাজে মিসাইল হিট করার বিষয়টি বা ড্রোন হিট করার বিষয়টি মোটেও সহজ কথা নয়। এখানে আকাশ থেকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ এবং স্যাটেলাইটের নিখুঁত গাইডেন্স দরকার, যেটি ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব নয়। আর এই জন্যই ইরান কৌশলী সিদ্ধান্ত নিয়েছে, নিজেরা সরাসরি আক্রমণ করবে না, তবে নিজেদের প্রযুক্তির মাধ্যমে গোপনে তাদের সামরিক যে সদস্যরা রয়েছেন রাশিয়ায় উপস্থিত থেকে সরাসরি ইউক্রেনের বিরুদ্ধে শক্তিশালী হামলা করবে। আর সেটি কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে। দেখুন, ইরানের এই জাহাজে হামলার পরপরই ইরানি প্রযুক্তির মিসাইল ব্যবহার করে রাশিয়া সরাসরি ইউক্রেনের ভেতর একটি তাদের ড্রোন প্রদর্শনীর যে কেন্দ্র ছিল সেখানে শক্তিশালী হামলা করেছে। ইউক্রেন তার নিজস্ব প্রযুক্তিতে তৈরিকৃত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের প্রদর্শনী চালাচ্ছিল। বেসরকারি সেই ড্রোন এবং যে ব্যালিস্টিক মিসাইলের প্রদর্শনী রয়েছে সেখানেই এই হামলার ঘটনা ঘটে। আন্তর্জাতিক রিপোর্ট বলছে, এই হামলায় ইউক্রেনের অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন, যার মধ্যে আরও নিহত হওয়ার সংখ্যা বাড়তে পারে। দেখুন, হামলার লোকেশন হিসাবে যেমনটা জানা যাচ্ছে, কিয়েভ শহর থেকে প্রায় ২০ থেকে ৩০ কিলোমিটার দূরে বুচা জেলার একটি উন্মুক্ত বেসামরিক প্রশিক্ষণ মাঠে এই হামলার ঘটনা ঘটে, যেখানে মূলত এই প্রদর্শনীটির আয়োজন করা হচ্ছিল। দেখুন, এই পাল্টা প্রতিশোধের হামলার পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি এই ঘটনাকে বড় ভুল হিসাবে আখ্যায়িত করেছেন। তিনি জানান, যুদ্ধের এমন ভয়াবহ পরিস্থিতিতে জনবসতির কাছাকাছি এত বড় সমরাস্ত্র প্রদর্শনীর আয়োজন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল রুসলান তার বক্তব্যে জানান, সামরিক বা আঞ্চলিক প্রশাসনের কোনো পূর্ববর্তী অনুমতি ছাড়াই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। ৩০০ জনের বেশি মানুষের জন্য ঘটনাস্থলের মাত্র ১০০ মিটার দূরে ৩৪ বর্গ মিটারের একটি ছোট আশ্রয় কেন্দ্র ছিল। রাশিয়ান মিসাইলগুলোর শক্তিশালী এতটাই ছিল যে এই ৩৪ মিটারের যে আশ্রয় কেন্দ্র ছিল তা শেষ পর্যন্ত মিসাইলের আঘাতকে সহ্য করতে পারেনি, যার জন্য এই বড় ক্ষয়ক্ষতি হয়েছে। দেখুন, একটি আন্তর্জাতিক প্রদর্শনী হচ্ছিল, সেখানে শুধু ইউক্রেনের জনগণ নয়, সম্ভাব্য হিসাবে অন্যান্য দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা অন্যান্য সামরিক যারা বিশেষজ্ঞ বা ক্রেতা রয়েছেন তাদেরও উপস্থিতির বিষয়টা থাকতে পারে। যদিও ইউক্রেনের পক্ষ থেকে এই হামলায় ক্ষয়ক্ষতি হওয়া যেই ১০ জন নিহত হয়েছেন তাদের নাগরিকত্ব সম্পর্কে এখন পর্যন্ত সম্পূর্ণ তথ্য দেননি। এখানে কিন্তু অভিযোগ পূর্বে থেকেই থাকে যে এই ধরনের ইউক্রেনের অভ্যন্তরে বিদেশি বহু সৈন্য বা বিশেষজ্ঞ রয়েছেন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অভিযোগ কিন্তু এই ক্ষেত্রে সরাসরি ইরানের বিরুদ্ধেও রয়েছে যে ইরান রাশিয়াকে দীর্ঘদিন ধরেই তাদের প্রস্তুতকৃত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন সরবরাহ করে আসছিল। এর সঙ্গে সঙ্গে অত্যন্ত ক্রিটিক্যাল এই ধরনের সমরাস্ত্র পরিচালনা করার জন্য গোপনে ইরানের যে বিশেষজ্ঞরা রয়েছেন প্রায় সময় এই ধরনের মিশন পরিচালনার পূর্বে রাশিয়ায় উপস্থিত থাকেন। দেখুন, কোনো দেশই কোনো দেশের কাছে কোনো শক্তিশালী অস্ত্র বিক্রি করলে তার সোর্স কোড সহজে স্থানান্তর করে না, সেটা তাদের নিজেদের কাছে নিজেদের নিরাপত্তার জন্য রেখে দেয়। বিশেষ করে ব্যালিস্টিক মিসাইলের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র যার গাইডেন্স সিস্টেম লোড করতে হয়, এই ধরনের সোর্স কোডের যে লোডিং সিস্টেম রয়েছে সেটা রাশিয়াও নিজের কাছে রেখে দেয় বা ইরানও নিজের কাছে রেখে দেয়। মিসাইল হস্তান্তর হলেও এই সোর্স কোডের যে ইনস্টলের বিষয় থাকে সেটা নিজেদের বিশেষজ্ঞরাই করেন। এখান থেকে কিন্তু অভিযোগ আসে যে এই হামলার পেছনে ইরানের উপস্থিতি যে কোনোভাবে থাকতে পারে, যেটি বলতে পারেন পরোক্ষভাবে এটি ইরানের জাহাজে যে হামলা হয়েছিল তার একটি পাল্টা পদক্ষেপ। দেখুন, গত ১৩ দিনের টানা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সামরিক সংঘাত হয়েছে, এখানে আলোচনায় ছিল ইরাকের ইরবিল, যেখানে বলা হচ্ছিল যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মোসাদের অন্যতম বড় ঘাঁটি এবং ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের পদাতিক এবং ইন্টারনাল যত ধরনের সংকট রয়েছে তা তৈরি করা বা বাস্তবায়নের অন্যতম বড় গ্রাউন্ড যে হেডকোয়ার্টার রয়েছে সেটি। সেখানে কয়েকদিন ধরেই ইরান শক্তিশালী টানা হামলা করেছে। হামলা করা হয়েছে ব্যালিস্টিক মিসাইল, হামলা করা হয়েছে তাদের ড্রোন এবং ক্রুজ মিসাইল দিয়ে। অবশেষে আন্তর্জাতিক রিপোর্ট এবং ইরানের বিভিন্ন দাবি স্যাটেলাইট চিত্র নিশ্চিত করছে ইরবিলের ভেতর যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক ঘাঁটি ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরান এবং ঘাঁটিগুলোর অবস্থা এমন একটি পর্যায়ে তারা পৌঁছে দিতে সক্ষম হয়েছে সেগুলো নতুন কোনো মিশনে বাস্তবায়নের আর উপযুক্ত নেই। তবে এই ক্ষেত্রে আরেকটি শঙ্কা দাঁড়িয়েছে যে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ, যে দেশে আনুষ্ঠানিকভাবে ইরান এখনো কোনো হামলা করেনি, সিরিয়া, সেখানে কিন্তু হামলা হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সিরিয়ার বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন আহমেদ আল সারা, তিনি নিজে একটি বক্তব্যে ইন্টারভিউতে স্বীকার করেছেন ইসরায়েলের সঙ্গে বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি করার তারা চেষ্টা করছে। যে চুক্তির অধীনে ইসরায়েল সিরিয়ার ভূখণ্ড কোন কোন স্থান ব্যবহার করতে পারবে, বাফারিং জোন কি পরিমাণ থাকবে এবং সামরিক যে উপস্থিতি তা কি পরিমাণ থাকবে সেগুলো নিশ্চিত করেই এই চুক্তিটি হবে। যে চুক্তিটি করার পর তিনি আশা করছেন যে ইসরায়েল এবং সিরিয়ার সম্পর্ক রাতারাতি অনেক উন্নত হবে, যা পূর্বে কখনোই সিরিয়ান সরকার বা সিরিয়ানবাসী দেখায়নি। দেখার বিষয় ইসরায়েলের সঙ্গে সেই চুক্তিটি আসলে কিরকম হয় এবং এর প্রভাব মধ্যপ্রাচ্য এবং ইরানের বিরুদ্ধে কতটুকু বাড়ে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।